আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাইভ লার্ট স্কুলে। আমি ইয়াকুব হোসেন ইমরান। আজকে আমরা পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। এখন আমরা জানি যে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের যে নিয়মটা সাধারণত সেটি হচ্ছে 2n²। এই 2n² অনুসারে পরমাণুতে ইলেকট্রনগুলো সাজানো থাকে। যেমন আমরা ধরে এটা একটি পরমাণু নিউক্লিয়াস, এটি হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথে 2n² এই নিয়মের সাহায্যেই এই ইলেকট্রনগুলো সাজানো থাকে। যেমন এখানে এনগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের যে মান সেটা। এখন এন সমান যদি 1 হয় অর্থাৎ প্রথম শক্তি স্তর, তাহলে প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? 2n²। 2n হচ্ছে 1, মানে প্রথম শক্তি স্তর 1² সমান হচ্ছে 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। এখন আমরা যদি বের করতে চাই যে দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, ঠিক একইভাবে আমরা দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন বের করতে পারবো, যেমন 2n²। তাহলে দ্বিতীয় শক্তি স্তরের জন্য n এর মান বসাতে হবে 2 × 2²। তাহলে কত হবে? 2 × 4, 4 × 8, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকবে। 4, 5, 6, 7, 8। ঠিক একইভাবে আমরা যদি তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন বের করতে চাই, তৃতীয় শক্তি স্তরে, তাহলে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কী হবে? 2n², অর্থাৎ 2 × 3²। তাহলে 3 × 9, 9 × 18। তৃতীয় শক্তি স্তরে থাকবে ইলেকট্রন থাকবে কয়টি? 18টি। আবার একইভাবে চতুর্থ শক্তি স্তরে আমরা এই একই নিয়মে ইলেকট্রনগুলো বের করতে পারবো। এখন আমরা খেয়াল করি যে আমরা এখন যদি হাইড্রোজেনটা একটু ব্যতিক্রম, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, মানে ব্যতিক্রম ইলেকট্রনগুলো ছাড়া আর কি। যেমন হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2, তাহলে হিলিয়ামের এই হিলিয়াম পরমাণুটা হবে এরকম, এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। ভিতরে নিউক্লিয়াসটা দেখলাম না। তো যাই হোক, এখন যদি আমরা ধরো কার্বনেরটা বের করবো, কার্বনের যে ইলেকট্রন সংখ্যা কত? 6। প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা, কার্বনের প্রোটন সংখ্যা আবার পারমাণবিক সংখ্যার সমান, তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ এর প্রোটন সংখ্যা কত? 6। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান, তাহলে এর ইলেকট্রন সংখ্যাও কত? 6। তাহলে এর ইলেকট্রন সংখ্যা 6 আমরা কীভাবে সাজাবো? আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, তাহলে প্রথম শক্তি স্তরে আমরা এই 2টা ইলেকট্রন দিব। এরপর বাকি থাকলো কয়টা? 4টা। আমরা তাহলে দ্বিতীয় শক্তি স্তর লাগবে। দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন আটে? এই যে দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টা, কিন্তু এখানে কার্বনের 2টা চলে গেছে ইলেকট্রন, আর বাকি কয়টা থাকে? 4টা। তাহলে আমরা বাকি 4টা বসাই দিব। বেশ, এটা হচ্ছে এই কার্বনের ইলেকট্রন বিন্যাস। এখন এরকমভাবে করতে গেলে দেখা যায় যে কার্বনকে আমরা কীভাবে লিখতে পারি? কার্বনকে লিখতে পারি 2, 4, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস, কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 4। এখন এইখানে আমরা যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 2। ঠিক একইভাবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 বা প্রোটন সংখ্যা 8, সুতরাং এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8। এখন অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা যেহেতু 8, তাহলে আমরা এটাকে 8কে কীভাবে প্রকাশ করব? 2 আর কত? 6। এখন অক্সিজেনের পরে আমরা ফ্লোরিন অথবা নিয়নের যদি প্রকাশ করতে চাই, নিয়নের ধরো আমরা নিয়নের এই ইলেকট্রন বিন্যাস করব। নিয়নের হচ্ছে কত? 9। এই 9কে আমরা কীভাবে প্রকাশ করব? 2, 7। ঠিক আছে না? সরি, নিয়নের তো 10, ফ্লোরিনের হচ্ছে 9। ফ্লোরিনের হচ্ছে 9, 2, 7। এখন নিয়নের যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে কী হবে? নিয়নের হচ্ছে 10, তখন এটা হবে 2, 8। এখন এরপরে যদি আমরা নিয়নের পরে হচ্ছে সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে তো আর দ্বিতীয় শক্তি স্তরে হবে না। তখন সোডিয়ামকে আমরা কীভাবে প্রকাশ করব? সোডিয়াম হচ্ছে 11, সেটা হবে 2, 8, 1। তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আটে? তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আটে হচ্ছে 18টা। ঠিক আছে, কিন্তু এখন আমরা যদি দেখা যায় যে ক্যালসিয়াম না, পটাশিয়াম বা ক্যালসিয়াম চলবে, এবং পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 19। এখন এই ক্যালসিয়ামের যে ইলেকট্রন সংখ্যা 19, এই 19কে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে সেটা কীভাবে হবে জানো? 2, 8, 8, 1। কিন্তু এটা হওয়ার কথা ছিল কত? 2, আমরা আগের নিয়মে যেটা হওয়ার কথা ছিল সেটি হচ্ছে 2, 8, কত হলো? 10, আর কত দরকার? 9। 2, 8, 9 এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না। হবে কোনটা? 2, 8, 8, 1। এটা কিসের জন্য হবে? এটা জানার জন্য আমাদের উপশক্তি স্তর সম্পর্কে ধারণা থাকতে হবে। উপশক্তি স্তর, এটার জন্যই উপশক্তি স্তর। এখন উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় এল দ্বারা।
উপশক্তি স্তরকে প্রকাশ করা হয় এল দ্বারা। এখন উপশক্তি স্তর সাধারণত চার ধরনের, সেটা হচ্ছে এস, পি, ডি এবং এফ। এখন এগুলোকে কিভাবে সাজানো হয় আমরা সেগুলো দেখব। এস এর মান হচ্ছে, এই এস উপশক্তি স্তরের মান হচ্ছে 0, পি উপশক্তি স্তরের মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2 এবং এফ এর মান হচ্ছে 3। এটা নির্দিষ্ট। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে আমরা সেগুলোকে কিভাবে লিখতে হয়, সেগুলোকে এন এল এরকমভাবে লিখতে হয়। এল হচ্ছে উপশক্তি স্তর, অর্থাৎ প্রথমে প্রধান শক্তি স্তর লিখতে হবে এবং এরপরে উপশক্তি স্তর লিখতে হবে। এখন এটা কিভাবে আমরা একটু খেয়াল করি। এন এল যে আমরা লিখলাম, এই ধরো 1 প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা থাকে, একটা, সেগুলো কিভাবে আসে আমরা তাও দেখবো। তাহলে 1s। আবার দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় মানে প্রধান শক্তি স্তর যে আছে দ্বিতীয়, সেই দ্বিতীয় শক্তি স্তরে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর থাকে 2টা, সেটা হচ্ছে 2s 2p। আবার তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর থাকে 3টা, সেটা হচ্ছে 3s 3p 3d। কিন্তু এগুলো কিসের জন্য হইতেছে কীভাবে হইতেছে আমরা সেগুলো দেখব। এই উপশক্তি স্তরগুলো যে আছে, উপশক্তি স্তরের যে সংখ্যা আছে সেগুলো 0 থেকে n-1 পর্যন্ত বিস্তৃত। 0 থেকে n-1 পর্যন্ত বিস্তৃত। সেটা কিভাবে, ধরো আমরা প্রথম শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর কয়টা সেটা জানবো। প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর অর্থাৎ n এর মান হচ্ছে 1, তাহলে n-1 কত, 0, অর্থাৎ 0 থেকে 0 পর্যন্ত। অর্থাৎ এর উপশক্তি স্তর কত, উপশক্তি স্তর এল এর মান হচ্ছে 0 কোনটা, 0 হচ্ছে এস, আমরা জানি এস, সেই কারণে লেখা হয় 1s। ঠিক একইভাবে এখন আমরা যদি n=2 ধরি দ্বিতীয় শক্তি স্তর, তাহলে এখানে 0 থেকে এই 2-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত। সুতরাং n সমান যদি 2 হয় তাহলে এল সমান হবে কি 0,1, অর্থাৎ 2 হলে 1, 0 থেকে 1 পর্যন্ত বিস্তৃত, 0 1 এরকমভাবে বিস্তৃত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে কি হবে যে 0 1 যেহেতু হলো, তাহলে আর এটার লেখার নিয়ম হচ্ছে এন এল, অর্থাৎ প্রথমে n থাকবে, n হচ্ছে 2, এল হচ্ছে কত, এল হচ্ছে 0 এবং 1, তাহলে দুইটা আলাদাভাবে লিখতে হবে। 0 এর মান হচ্ছে s 2s, আর 1 এর মান হচ্ছে 1 হচ্ছে p, অর্থাৎ 2p। এরকমভাবে এই n সমান যদি 3 হয়, n সমান যদি 3 হয় তাহলে এল হবে 0 থেকে 3-1, অর্থাৎ 2 পর্যন্ত বিস্তৃত। তাহলে এল সমান হবে 0 1, 2, অর্থাৎ এটাকে আমরা কীভাবে সাজাই লিখব, সেটা হবে এন এল, অর্থাৎ 3 তারপরে 0 অর্থাৎ 3s, তারপরে 1 3p, তারপরে হচ্ছে 2 হচ্ছে 3d, 3s 3p 3d। এখন এরকমভাবে n সমান যদি 4 হয় তাহলে এল সমান, এল কত পর্যন্ত বিস্তৃত হবে, 4 হলে 3 পর্যন্ত, 0 1 2 3, অর্থাৎ তখন আমরা কি লিখব, তখন আমরা লিখব যে 4s 4p 4d 4f, 4f পর্যন্ত বিস্তৃত হবে। অর্থাৎ 1 2 3 4, চারটা আছে না, 1 2 3 4। এরকমভাবে এখন n সমান যদি 5 হয়, n সমান যদি 5 হয় তাহলে এল কত পর্যন্ত বিস্তৃত হবে, 5-1, অর্থাৎ 4 পর্যন্ত বিস্তৃত হবে, 0 1 2 3 4। কিন্তু এখানে এই প্রধান শক্তি স্তর n এর মান যদি 5ও হয় যদিও, তবে এখানে এই 4 ঘর পর্যন্ত লিখতে হয়। কীভাবে, যেমন 5s 5p 5d 5f, অর্থাৎ 1 2 3 4 5টা যেহেতু আছে, কিন্তু এখানে 4টা লিখতে হয়। কারণ এর একটা কারণ আছে, কারণ আর বেশি লিখতে হয় না। আর বেশি না লেখার কারণ হচ্ছে যে এই কয়েকটা যে উপশক্তি স্তর আছে এগুলোর মাধ্যমে এই 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করা সম্ভব, তাই আর লেখা হয় না। তাহলে আমরা এটার এই রূপটা কি, অর্থাৎ এই উপশক্তি স্তরগুলো কীভাবে ধাপে ধাপে সাজালাম আমরা দেখি। প্রথমে হবে 1s, তারপরে 2s 2p 3s 3d 4s 4p 4d 4f, আবার 5s 5p 5d 5f। আবার 6 এর ক্ষেত্রে আর একটা কমবে, 6x 6s 6p 6d, আবার 7s 7p, তারপরে আর হবে না, তারপরে হবে 8s। তো এরকমভাবে সাধারণত সাজানো থাকবে, কারণ এই কয়েকটা উপশক্তি স্তরের মাধ্যমেই সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব হয়ে যাবে। যেমন তাহলে এই পটাশিয়াম যে 19 আছে,
তাহলে এটাকে কিভাবে প্রকাশ করা হয় 1s। এখন এখানে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে বোঝাবো, এটা তো শক্তি স্তর শিখলাম, এখন ইলেকট্রনগুলো কোথায় যাবে, এই শক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন থাকবে সেটা আমরা কিভাবে জানবো, সেটা হচ্ছে এটা তো উপশক্তি স্তরের মান, এখন উপশক্তি স্তরে কয়টা করে ইলেকট্রন ধারণ করে সেটা জানবো। যেমন SPDF, এস এ ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, ডি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10 এবং এফ এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14। তাহলে এটা আমরা জানি, এটা কিভাবে আসলো সেটা আমরা শিখবো। আগে আমরা পটাশিয়ামের এই 19 এটার ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s 2, অর্থাৎ এস এর সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন আটে, তাহলে আমরা সব এস এর ক্ষেত্রে 2 দিয়ে দিব, 2 2 2 2। তারপরে পি এ সর্বোচ্চ ইলেকট্রন কয়টা আটে, মানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6, 6 6 6, এরকমভাবে সব 6 দিব। আবার ডি এর ক্ষেত্রে 10, ডি এর ক্ষেত্রে সব 10, আর এফ এর ক্ষেত্রে হবে 14। এখন তাহলে এটা যদি আমরা সিরিয়ালে লিখি, তাহলে এই সিরিয়ালটা হবে 1s2 2s2 1s2 2s2 2p6 3s2 3p6 3p6, তারপরে 3d10 এর যাওয়ার কথা কিন্তু 4s এ আসে বলো, তারপরে 3d দিতে হবে। এটা আমরা পরে জানি। আগে ক্যালসিয়াম যে 19 আছে, ক্যালসিয়াম 19 সম্পর্কে একটু দেখি, 19ও লাগতে পারে, তো আমরা খেয়াল করি 1s2, তারপরে আসবে কত। এখন আমরা এই এসপি এবং এসপিডিএফ ডি এবং এফে কয়টা করে ইলেকট্রন আটে, অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এই বিষয়টা একটু দেখি আগে। এখন এসপিডিএফ এর যে ইলেকট্রনগুলো আটে সেটার নিয়ম হচ্ছে, মানে সর্বোচ্চ কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত সেটা জানার নিয়ম হচ্ছে 2 × 2l + 1। এল হচ্ছে উপশক্তি স্তরের মান, মানে এই যে এসপিডিএফ এর মান, এই উপশক্তি স্তরের মান যেহেতু, অর্থাৎ এস শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আসবে, পি উপশক্তি স্তরে ইলেকট্রন কয়টা আসবে, ডিতে কয়টা আসবে এবং এফে কয়টা আসবে। এখন 2 ধরো এসে, আমরা এস এর মান বের করতে চাই, এস এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, তাহলে এস এর ক্ষেত্রে 2 × এল এর মান হবে তখন 0, কারণ এস সমান 0, এস এর মান বের করবো 0 + 1, অর্থাৎ 2 × 0 1, সরি 0, আর এখানে থাকে শুধু 1, 2 × 1 = 2, অর্থাৎ এস এ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2। আবার আমরা যদি পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা জানতে চাই, তখন হবে 2 × 2l + 1, তাহলে হবে 2 × পি এর মান হচ্ছে 1 + 1, তাহলে হচ্ছে 2 + 1 3 2 6, অর্থাৎ পি এ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 6। এরপর আমরা ডি এ একই নিয়মে দেখব যে ডি এ আসবে 10টা এবং এফ এ 14টা। এখন এই 10টা 6 10 এবং 14 এগুলো কীভাবে ইলেকট্রন ধারণ করে এগুলো আমরা দেখলাম। এখন ইলেকট্রন যে আছে, এই ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। এখন নিম্ন শক্তি স্তর কোনটা, উচ্চ শক্তি স্তর কোনটা, এটাই আমাদের শিখতে হবে। তা না হলে এই যে এগুলোর ইলেকট্রন বিন্যাস করা সম্ভব হয় না। যেমন প্রথমে ইলেকট্রন আমরা লিখলাম যে 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6, তারপরে 3d10 হওয়ার কথা, কিন্তু 3d10 না হয়ে প্রথম 3p6 এর পরে 4s2 হবে, এরপর হবে 3d10, তারপরে হবে 4p6, তারপরে হবে 5s2, তারপরে হবে 4d10। কিন্তু এগুলো কিসের জন্য, কারণ এগুলোর এই শক্তি স্তর আছে, উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তর। ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, এরপর তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে। অর্থাৎ এখন আমাদের শক্তি স্তরের মানগুলো জানতে হবে, অর্থাৎ কোনটা উচ্চ শক্তি স্তর কোনটা নিম্ন শক্তি স্তর। উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তরে আমরা কীভাবে বের করব, n + l, এটার মাধ্যমে আমরা এই শক্তি স্তরের মান বের করব। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ যে কক্ষপথ আছে, n এর মান ধরি আমরা 1, তাহলে 1 + s এর মান হচ্ছে 0, এল এর মান এলটা আমরা এস ধরেছি, তাহলে এর মান হচ্ছে প্রথম যে শক্তি স্তর আছে এর মান হচ্ছে 1। এখন
প্রথম ইলেকট্রন প্রথম 1s এ যাবে 1s2 তে যাবে মানে 1s এ যাবে নাকি 2s এ যাবে। এখন 2s এর মানটা বের করি। 2s এর মান বের করতে গেলে অর্থাৎ এর যে এই শক্তি স্তরের যে মান আছে এই শক্তি স্তরের মানটা আমরা কিভাবে বের করব 2s অর্থাৎ 2 প্লাস s এর মান হচ্ছে 0 তাহলে এটা হচ্ছে 2 তাহলে নিশ্চয় 2 বড় 1s এ তাহলে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে যাবে অর্থাৎ 1s2 তে যাবে 1s2 তে যাবে এরপর 2s2 তে যাবে। ঠিক একইভাবে যখন এই 3s2 তারপর 3p6 এ যাবে 3p6 অর্থাৎ এই 6 এর ক্ষেত্রে এটা তো ইলেকট্রন ধারণ ক্ষমতা এটা গণ্য হবে না মানে শক্তি স্তরের মান নির্ণয়ের ক্ষেত্রে উপশক্তি স্তর এবং উপশক্তি স্তরের মান যোগ করতে হবে। তাহলে 3p6 যে আছে তাহলে এর এই শক্তি স্তরের মান হবে 3 প্লাস p এর যে মান p এর মান কত p এর মান হচ্ছে 1 তাহলে 3 প্লাস 1 ইকুয়ালস টু 4 তাহলে 3p6 এর মান হচ্ছে 4 আবার 3p6 এর পরে হচ্ছে 3d10 এখন 3d10 এই শক্তি স্তরের মান কত 3 প্লাস d এর মান হচ্ছে 2 তাহলে 5 এটার মান হচ্ছে 5। এখন এই 3p6 এর পরে যাওয়ার পরে ইলেকট্রন 3d10 এর আগে কেন 4s2 তে যায় এর কারণ হচ্ছে আমরা এখন 4s2 এর মানটা বের করি তাহলে বুঝবো 4s2 এর শক্তি স্তরের মান কত 4 প্লাস s এর মান হচ্ছে 0 তাহলে হচ্ছে 4 তাহলে নিশ্চয় এই 4 এর চেয়ে 5 বড় তাহলে ইলেকট্রন সর্বপ্রথম 4s2 তে যাবে এরপর 3d10 এ যাবে অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর 3d10 এর আগে 4s2 তে যাবে এরপর 3d তে যাবে। তাহলে এটা মনে রাখার জন্য একটা নিয়ম আছে এই নিয়মটা হলো এই তীর চিহ্নের সাহায্যে এটা দেখা দেওয়া যায় যেমন প্রথমে ইলেকট্রন যাবে 1s2 তে এরপর সেটা ঘুরে আবার যাবে এই 2s2 তে তারপরে আবার ঘুরে 2p6 তারপর 3s2 তারপরে এটা ঘুরে আবার 3p6 এ যাবে 3p6 তারপরে হবে 4s2 তারপরে 3d10 তারপরে 3d10 থেকে 4p6 তারপরে 5s2 অর্থাৎ এরকমভাবে কোনো যাবে 4d10 তারপর 4d10 থেকে 5p6 তারপরে এরকম তারপরে যাবে 4f14 তারপরে 5d10 6p6 7s2 এই 5f14 6d10 তারপরে হচ্ছে 7p6 তারপরে সর্বশেষে এই 8s2 তে যাবে। তাহলে এগুলোর আমরা এই ইলেকট্রন বিন্যাস উপশক্তি স্তরের মাধ্যমে বের করা দেখলাম। তাহলে এখন আমরা এই যে পটাশিয়াম আছে পটাশিয়াম 19 এটার ইলেকট্রন বিন্যাস করব। তাহলে পটাশিয়াম 19 তাহলে প্রথমে যাবে হলো 1s2 তে 1s2 অর্থাৎ দুইটা ইলেকট্রন চলে গেল প্রথম শক্তি স্তরে আমরা জানি দুইটা ইলেকট্রন থাকে তাহলে এখানে দুইটা ইলেকট্রন হলো আবার এরপরে হবে 2s2 তারপরে হবে 2p6 2p পিতে যেহেতু 6টা ইলেকট্রন হাঁটে তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6 2p6 তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর 2s2 এবং 2p এটা মিলে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর সেটা হচ্ছে এখানে ইলেকট্রন সংখ্যা কত 6 + 2 8 এখানে 8 তাহলে আমরা 2n² সূত্র থেকে 2n² থেকে জানি প্রথম শক্তি স্তরে থাকে 2 দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8 তারপরে থাকে 18 কিন্তু উপশক্তি স্তরের ক্ষেত্রে একটু ভিন্ন সেটা হচ্ছে এখন এখানে কয়টা গেল 8টা + 2 তাহলে কয়টা হলো 10টা এখন আর বাকি কয়টা 9টা তাই না 9টার পরে এখন আমরা কি লিখবো 3s2 এরপরে কত যাবে 3s2 তারপরে 3p6 তাহলে কয়টা হলো 2 4 6 4 10 10 2 12 12 আর 6 18 তাহলে 3p6 এর পরে এটা 3d তে না গিয়ে এই 3p6 এর পরে এই 4s এ যাবে 4s এখন যেহেতু এখানে এই 2 4 10 10 12 18টা হয়ে গেছে তাহলে এখানে শুধু একটা হবে 4s1 3d তে না গিয়ে 4s এ যাবে। তো এটাই হচ্ছে নিয়ম। এরপরে তোমরা দেখলা যে k = 19 যে হলো এই 1s2 2s2 2p6 3s2 3p6 এবং 4s1 এখন এই ক্ষেত্রে যে প্রথম শক্তি স্তর সেখানে হচ্ছে ইলেকট্রন হচ্ছে দুইটা দ্বিতীয় শক্তি স্তর অর্থাৎ 2 এর মান যে আছে সেখানে 2s2 2p6 এখানে 6 + 2 8 তারপরে হচ্ছে এই 3s2 3p6 অর্থাৎ এখানেও 6 + 2 8 এরপরে হচ্ছে যে 4s1 এখানে হচ্ছে 1 তাহলে এই পটাশিয়াম যে 19 আছে 19টা ইলেকট্রন এই ক্ষেত্রে এটাকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা হলো 2 8 8 1 এই কারণে একে 2 8 10 আর 9 এরকমভাবে এই ইলেকট্রন বিন্যাস করা হয় না এটাকে 2 8 8 1 এরকমভাবে ইলেকট্রন বিন্যাস করা হয়। এরকমভাবে আমরা আরও কয়েকটা ইলেকট্রন বিন্যাস করব।
যেমন এখন আমরা এই ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 20-এর ক্ষেত্রে আমরা এটা একটু এই পাশে রাখি, তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 4s2 পর্যন্ত 20, এটা আমরা মনে রাখবো। 3s2 3p6, তারপরে কয়টা হলো 2 4 6 4 10 12 12 6 18, আর কয়টা দরকার 2টা, তাহলে 4s2 3d-তে যাবে না, 4s2-তে যাবে, কারণ ইলেকট্রন সর্বপ্রথম এই নিম্ন শক্তি স্তরে যায়, এরপরে উচ্চ শক্তি স্তরে যায়। এভাবে আমরা স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। স্ক্যান্ডিয়ামের এই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 21, সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 হলে 20, এর 4s2 এর পরে এখানে দেখো এই যে 3p6 তারপর 4s2, তারপরে যাবে 3d-তে। 3d-তে যেহেতু আসে তিনটা, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব এই 4s2 20টা হয়ে গেল, আর দরকার একটা, তাহলে হবো 3d1। কিন্তু এখানে এটাকে সাজায় লিখতে হবে, অর্থাৎ 3-এর যে শক্তি স্তরে আছে সেগুলো 3-এরটা 3-এ লিখতে হবে, আর পরেরটা পরে লিখতে হবে, অর্থাৎ 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 এবং এরপরে হবে 4s2। অর্থাৎ নিয়ম ঠিকই থাকবে, শুধুমাত্র এটাকে সাজাই লিখতে হবে। 3 সবগুলো একখানে, 2 সবগুলো একখানে। এরকমভাবে আমরা এই উপশক্তি স্তরের মাধ্যমে এই ইলেকট্রন বিন্যাসগুলো করব। এরপরে এই ইলেকট্রন বিন্যাসে কিছু ব্যতিক্রম আছে। ইলেকট্রন বিন্যাসে যে ব্যতিক্রম নিয়মগুলো, এই কপার 29 এবং আরেকটা হচ্ছে ক্রোমিয়াম 24 পারমাণবিক সংখ্যা। সেটা কিভাবে হয় এখন আমরা খেয়াল করব। ক্রোমিয়াম 24 এটার ক্ষেত্রে যা হয় এটা আমরা আগে একটু বলে নিই। যেমন আমরা জানি যে এসএ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পিএ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10 এবং এফে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14। এখন এগুলোর এই উপশক্তি স্তরগুলো যদি পূর্ণ সংখ্যক ইলেকট্রন থাকে, অর্থাৎ 2 6 10 14 এরকম পূর্ণ সংখ্যক যদি ইলেকট্রন থাকে, তাহলে এগুলো অধিক সুস্থিত হয়। এখন এগুলো যদি পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে তাহলেই অধিক সুস্থিত হয়। যেমন এর অর্ধেক কত হচ্ছে 2, এর অর্ধেক হচ্ছে 1, এই 6-এর অর্ধেক হচ্ছে 3, এই 10-এর অর্ধেক হচ্ছে 5 এবং এফের অর্ধেক হচ্ছে 7। অর্থাৎ এগুলো যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ থাকে তবে এগুলো অধিক সুস্থিত হয়। এখন এক্ষেত্রে আমরা খেয়াল করি যে এই যে এই পাশে যে দেখলাম ডিতে 1 এবং 4s2, এখন এইখানে যদি আমরা একটা ইলেকট্রন সরাই নিই তাহলে 4s1, তাহলে এটা অধিক সুস্থিত হবে। কিন্তু এখানে একটা ইলেকট্রন যদি ডিতে আসেও, কিন্তু ডিতে অর্ধপূর্ণ করতে কয়টা লাগবে 5, কিন্তু 5 তো হবে না, তাই এটা এই পাশে থাকবে, এটা অধিক সুস্থিত এরকমভাবেই। কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন আদান প্রদান করলে দুইটাই অর্ধপূর্ণ হয়। যেমন আমরা একটু খেয়াল করি 1s2 2s2 2p6 3s2 এরপর 3p6, এখন কত হবে 3 কয়টা হয়ে গেল 2 4 10 12 6 18, এখন আরও কত দরকার 6টা দরকার। আরও 6টা গেলে আমরা যদি লিখি যে 4s2 এবং 3d4 অর্থাৎ 6টা। কিন্তু এখানে খেয়াল করতে হবে যে 4s2 এইখানে যে 2টা ইলেকট্রন আছে আর 3d-তে 4টা ইলেকট্রন, কিন্তু এখান থেকে এস থেকে যদি একটা ইলেকট্রন ডিতে যায় তাহলে ডিটা অর্ধপূর্ণ হবে আর এসটা অর্ধপূর্ণ হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে এটা অধিক সুস্থিত হবে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস এটা এরকমভাবে হবে না, সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6, এরপর হবে 4s1 3d5, অর্থাৎ এই থ্রিগুলো যেহেতু একখানে লিখতে হবে তাহলে 3d5 4s1। আবার এই ক্রোমিয়াম 24 এবং আরেকটা আছে সেটা হচ্ছে কপার 29। কপার 29-এর ক্ষেত্রে 1s2 2s2 2p6
2p6 3s2 3p6 কয়টা হলো 2 4 10 12 18 18টা হয়ে গেছে। এখন আরও দরকার কত 11টা, তাহলে 29টা। তাহলে 3p6 3d এবং বাকি থাকে 4s। এখন এখানে যদি এখানে নিয়ম অনুসারে যাওয়ার কথা 4s2, এখন এই পাশে আমরা আরেকটু লিখি বোঝার জন্য। প্রথমে যদি 3p6 4s2 এবং 3d-তে যাওয়ার কথা হলো এখানে 4s2 পর্যন্ত যেহেতু 20টা, তারপর এখানে হওয়ার কথা 9টা, তাহলে 29টা। কিন্তু 3d-তে এই 4s2 থেকে একটা ইলেকট্রন এই 3d-তে গিয়ে 3d10 হবে এবং অর্থাৎ এটি পূর্ণ হবে। আবার 4s2 থেকে 4s1 হবে, অর্থাৎ এই ক্ষেত্রে এটাই অধিক সুস্থিত। তাই এই কপারের ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো এই 4s2-তে 2 থেকে একটা ইলেকট্রন গিয়ে সেটা 3d-তে গিয়ে সেটা 3d10 বানায়। এখন এবারে আমরা মোটামুটিভাবে অনেক কিছুই জানলাম। এরপরে আইসোটোপ সম্পর্কে আমরা কিছু জিনিস খেয়াল করব। এরপর আইসোটোপ সম্পর্কে কিছু কথা বলা আছে। আইসোটোপের ক্ষেত্রে হাইড্রোজেনের আইসোটোপ সম্পর্কে বলা হয়েছে যে প্রকৃতিতে হাইড্রোজেনের প্রকৃতিতে 3 ধরনের আইসোটোপ পাওয়া যায়, আরও 4 ধরনের আইসোটোপ ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এখন হাইড্রোজেনের যে 3টি প্রাকৃতিক আইসোটোপ আছে সেগুলো হচ্ছে H1 H1 2 H1 3। এখানে এগুলো হচ্ছে 1 1 1, এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর এখানে যে 1 2 3 এগুলো হচ্ছে ভর সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি ইনফরমেশন পাই? এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো পাই সেগুলো হচ্ছে যে এইখানে প্রোটন সংখ্যা Z সমান হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 1, এইখানে Z সমান হচ্ছে 1, এখানেও Z সমান 1। আর এই ক্ষেত্রে যে ইলেকট্রন সংখ্যা এখানে খেয়াল করতে হবে না। এখানে যে ভর সংখ্যা আছে, ভর সংখ্যা A সমান কত 1, এখানে ভর সংখ্যা A সমান 2, এখানে ভর সংখ্যা A সমান 3। আবার এখানে যদি আমরা নিউট্রন সংখ্যা বের করতে চাই, নিউট্রন সংখ্যা হচ্ছে A - Z, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে হয়, সেটা হচ্ছে A - Z, অর্থাৎ নিউট্রন সংখ্যা 1 - 1, অর্থাৎ A - Z = 0। এক্ষেত্রে নিউট্রন নাই, প্রথমটার ক্ষেত্রে নিউট্রন নাই। দ্বিতীয়টার ক্ষেত্রে A - Z সমান হচ্ছে 2 - 1 = 1, অর্থাৎ এখানে একটা নিউট্রন আছে। আবার এই ক্ষেত্রে A - Z সমান হচ্ছে এ হচ্ছে ভর সংখ্যা 3 - 1 অর্থাৎ 2, অর্থাৎ এখানে নিউট্রন আছে 2টা। এখন যার নিউট্রন আছে 0টা, অর্থাৎ এই হাইড্রোজেন 1 1, এটার নাম হচ্ছে প্রোটিয়াম। আর যার নিউট্রন সংখ্যা হচ্ছে 1, সেটার নাম হচ্ছে ডিউটেরিয়াম। এরপর যার ভর হচ্ছে 3, অর্থাৎ নিউট্রন সংখ্যা 2, সেটার নাম হচ্ছে ট্রিটিয়াম। এখন প্রোটিয়ামকে সাধারণত এরকমভাবে প্রকাশ করা হয়, ডিউটেরিয়ামকে ডি এরকমভাবে প্রকাশ করা যায়, D1 2, তারপরে আর ট্রিটিয়াম হচ্ছে T1 3, এরকমভাবে প্রকাশ করা যায়, অথবা উপরে যেভাবে লিখেছি সেরকমভাবে প্রকাশ করা যায়। তো এবারে আমরা উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এবং সেগুলোর কিছু ব্যতিক্রম নিয়ম এবং হাইড্রোজেনের যে আইসোটোপ আছে সেই আইসোটোপ সম্পর্কে আমরা জানলাম। পরবর্তী পার্টে আমরা পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর যে আছে সেগুলো সম্পর্কে জানবো। এরপর আছে যে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর, তারপরে তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার, এগুলো নিয়ে আরেকটা ভিডিও বানাবো। এবং এই পার্টের আরও কিছু অংশ, যেমন এই লাস্টে যে 4s থেকে যে ইলেকট্রন 3d-তে গেল এই ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে আমরা আরেকটু আলোচনার দরকার আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক গ্রুপ আছে লাইভ.স্কুল, সেখানে সকলে জয়েন হও। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।